আচার্য চাণক্য বলেছিলেন যে ব্যক্তি তার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারে না সে তার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করছে? আপনি কোনো কাজে মনোনিবেশ করার চেষ্টা করেন, কিন্তু আপনার মন মনোযোগী থাকে না। এটি বারবার অতীতের ভুল, ভবিষ্যতের উদ্বেগ এবং অন্যদের কথোপকথনে জড়িয়ে পড়ে। তুমি পড়তে বসে আছো, বইটা খোলা আছে, কিন্তু 1 ঘন্টা পরেও এটা এখনো একই পাতায় আছে। তোমার মন ঘুরে বেড়াচ্ছে, যেন তোমার ভেতরে চিন্তার ঝড় ক্রমাগত বইছে। এটা অতিরিক্ত চিন্তা করা। এটা কোনো সাধারণ অভ্যাস নয়, এটা একটা মানসিক ফাঁদ যা ডাক্তারের রিপোর্টেও দেখা যায় না বা স্ক্যান করেও ধরা পড়ে না। কিন্তু এর প্রভাব ধীরগতির বিষের চেয়ে কম নয়। এটি একজন ব্যক্তির ঘুম, শান্তি এবং আত্মবিশ্বাস কেড়ে নেয়। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে সে অতিরিক্ত চিন্তার জলাভূমিতে আটকা পড়েছে, তখন সে ইতিমধ্যেই অনেক মূল্যবান সময়, শক্তি এবং আত্মবিশ্বাস নষ্ট করে ফেলেছে। প্রায়শই আমরা বুঝতেও পারি না যে আমরা সীমা অতিক্রম করেছি। আমরা বারবার মনে মনে কিছু একটা পুনরাবৃত্তি করতে থাকি। আমি যদি এটা বলতাম, আমি যদি ব্যর্থ হই, মানুষ আমাকে কি ভাববে? এই চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের ভেতর থেকে ছিন্ন ভিন্ন করতে শুরু করে। আমাদের সিদ্ধান্তগুলো দোদুল্যমান হয়ে শুরু করে, মনোযোগ বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং জীবন অতীতের অনুসরণা এবং ভবিষ্যতের চিন্তার মধ্যে একটি দোলকের মতো দুলতে থাকে। অনশুলের ক্ষেত্রেও তাই ঘটেছিল। অনশুল একজন বুদ্ধিমান, পরিশ্রমী এবং আবেগপ্রবণ ছেলে ছিল। তার বড় স্বপ্ন এবং সত্যিকারের কঠোর পরিশ্রম ছিল, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল সবকিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করা। একটি সাধারণ মন্তব্য, আসন্ন পরীক্ষা অথবা তার বন্ধুরা কি বলতো, সে ঘন্টার পর ঘন্টা এটি নিয়ে চিন্তা করত। রাতগুলো উল্টে পাল্টে কেটে যেত এবং সকালগুলো কেবল তার চোখে ক্লান্তি নিয়ে আসত। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে যেতে শুরু করে এবং সে ভেতরে হারিয়ে যেতে থাকে। একদিন তার মা লক্ষ্য করলেন যে সে খুব শান্ত এবং অস্থির। তিনি প্রেমের সাথে জিজ্ঞাসা করলেন, বাছা, কি হয়েছে? অনশুল উত্তর দিলেন, মা, আমি সবকিছু নিয়ে খুব বেশি চিন্তা করি। আমি কি সফল হতে পারবো? মানুষ আমাকে কি ভাববে যদি আমি ব্যর্থ হই? আমার মা হেসে বললেন। তিনি তার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, ভাবো, কিন্তু এতটা না যে জীবন থেমে যায়। তুমি কি জীবন যাপন করছো নাকি শুধু দেখছো? এই বাক্যটি তার হৃদয়ে ছুঁয়ে গেল। সে বুঝতে পেরেছিল যে সীমিত চিন্তাভাবনাই শক্তি, কিন্তু যদি সেই চিন্তাভাবনা অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে তা কারাবাসে পরিণত হয়। আচার্য চাণক্য শতাব্দী আগে একই জ্ঞান ভাগ করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে অতিরিক্ত চিন্তাভাবনা ধ্বংসের দিকে নিয়ে যায়। অর্থাৎ যখন একজন ব্যক্তি ক্রমাগত সবকিছু নিয়ে চিন্তা করে, তখন তার বিচার বুদ্ধি মেঘলা হয়ে যায় এবং সে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। সেদিন অনশুল সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর তার চিন্তা ভাবনার দাস হয়ে উঠবে না, বরং সে তাদের প্রভু হয়ে উঠবে। সে বুঝতে পেরেছিল যে অতিরিক্ত চিন্তা ভাবনাকে পরাজিত করা একটি যুদ্ধের মতো, যেখানে শত্রু বাইরে নয় বরং আমাদের ভিতরে। সেই দিন থেকে সে তার মনকে শান্ত করতে, মনোযোগ বজায় রাখতে এবং তার চিন্তা ভাবনাকে পরিচালনা করতে শিখেছে। আর বন্ধুরা, আজ আমরা একই যাত্রা শুরু করতে চলেছি। এমন একটি যাত্রা যেখানে আমরা শিখব কিভাবে অতিরিক্ত চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করতে হয়, চাণক্য নীতির নীতি ব্যবহার করে কিভাবে আপনার চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করবেন এবং কিভাবে আপনার মনকে শান্ত, দৃঢ় এবং আত্মবিশ্বাসী করবেন। মনে রাখবেন, চিন্তা করা ভালো জিনিস। যখন আমরা কোনো কিছুর ফলাফল সম্পর্কে অনিশ্চিত থাকি, তখন আমাদের মন বারবার সেই বিষয় নিয়ে ভাবতে শুরু করে। আমরা ভাবি, যদি আমি ব্যর্থ হই, যদি লোকেরা আমাকে নিয়ে মজা করে, যদি সব কিছু আমার বিরুদ্ধে যায়। এই চিন্তাভাবনাগুলি আমাদের ভয়ের চক্রে আটকে দেয়। ধীরে ধীরে এই চিন্তাভাবনা একটি অভ্যেসে পরিণত হয় এবং আমাদের মন ক্রমাগত সেই জিনিসগুলিই পুনরাবৃত্তি করে যা আমরা ভয় পাই। অতিরিক্ত চিন্তাভাবনার আরেকটি প্রধান কারণ হলো আমাদের অতীত।
প্রায়শই অতীতের অভিজ্ঞতা, ভুল বা অনুশোচনা আমাদের মনে গভীরভাবে গেঁথে যায়। আমরা প্রায়শই সেগুলি ভুলে যেতে চাই, কিন্তু সেগুলি বারবার আমাদের চিন্তাভাবনায় ফিরে আসে। আমরা মনে করি, আমি যদি এটা না বলতাম, আমি যদি ওই পদক্ষেপ না নিতাম। এই ধরনের চিন্তাভাবনা আমাদের বর্তমান থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং বারবার অতীতে টেনে নিয়ে যায়। এইভাবে একজন ব্যক্তি নিজের মনে অতীত এবং ভবিষ্যতের মধ্যে দোদুল্যমান থাকে, বর্তমানে বেঁচে থাকতে অক্ষম হয়। আরেকটি কারণ হলো আত্মবিশ্বাসের অভাব। যখন আমাদের আত্মবিশ্বাসের অভাব হয়, তখন আমরা আমাদের প্রতিটি সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করি। আমি কি সঠিক কাজ করছি? আমি কি ভুল করব? মানুষ কি ভাববে? এই ধরনের প্রশ্ন আমাদের মনে প্রতিধ্বনিত হয়, প্রতিটি পদক্ষেপে আমাদের থামিয়ে দেয়। ফলস্বরূপ আমরা ভাবতে থাকি, কিন্তু কখনো পদক্ষেপ নেই না। এই আত্মসন্দেহ ধীরে ধীরে আমাদের শক্তি এবং আত্মবিশ্বাস উভয়কেই দুর্বল করে দেয়। অতিরিক্ত উপার্জনের আরেকটি প্রধান কারণ হলো পরিপূর্ণতাবাদ, হলো সবকিছু নিখুঁতভাবে করার অভ্যাস। এই ধরনের লোকেরা যে কোনো কাজ শুরু করার আগে শতবার ভাবে। তারা সবসময় মনে করে যে সময়টি সঠিক নয়, তাদের আরও একটু প্রস্তুত থাকা উচিত, অথবা আরও একটু শেখা উচিত। কিন্তু আরও একটু বেশি করার এই সাধনায় সময় চলে যায়, সুযোগগুলি চলে যায় এবং তারা যেখানে আছে সেখানেই থেকে যায়। পরিপূর্ণতার সাধনায় একজন ব্যক্তি শুরুও করতে পারে না এবং এই চিন্তাই তাদের এগিয়ে যেতে বাধা যায়। এখন একবার ভাবুন, যখন মন সারাক্ষণ ছুটে চলতে থাকে কিন্তু কোথাও পৌঁছায় না, তখন কি হবে? মানসিক অবসাদ, অস্থিরতা এবং চাপ। অতিরিক্ত চিন্তাভাবনা ধীরে ধীরে আমাদের ঘুম কেড়ে নেয়। রাতে আমাদের মন শান্তিতে থাকে না। সকালে আমরা ক্লান্ত বোধ করে ঘুম থেকে উঠি এবং সারাদিন আমাদের মন বিভ্রান্তিতে থাকে। এটি আমাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতাকে দুর্বল করে দেয়। আত্মসম্মান হ্রাস পায় এবং সময় এবং শক্তি উভয়ই নষ্ট হয়। একজন ব্যক্তি কোনো কাজ শুরু করার আগেই ক্লান্ত হয়ে পড়েন, কারণ তিনি মনে মনে হাজারবারেরও বেশি চিন্তা করেছেন। অনেক ধরনের অতিরিক্ত চিন্তা ভাবনা রয়েছে। প্রথমটি হলো আত্মসমালোচনা। যখন একজন ব্যক্তি প্রতিটি ভুলের জন্য নিজেকে দোষারোপ করেন, আমি কেন এটা বললাম, আমি সবসময় ভুল করি কেন, এর মতো চিন্তা ভাবনা ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস নষ্ট করে। দ্বিতীয়টি হলো ভবিষ্যতের বিষয় চিন্তা। আমি যদি ব্যর্থ হই, সবকিছু ভুল হয়ে যায়। এই ভয় একজন ব্যক্তিকে এমন কিছু নিয়ে ভীত করে তোলে যা এখনও ঘটেনি, এবং এই ভয়ে তারা বর্তমানকে সম্পূর্ণরূপে ভুলে যায়। তৃতীয়টি হলো অন্যরা কি ভাববে তার ভয়। মানুষ আমাকে কি ভাববে, এমন একটি প্রশ্ন যা লক্ষ লক্ষ মানুষের আত্মবিশ্বাস নষ্ট করে দিয়েছে। কিন্তু সত্য হলো, মানুষ যতটা ভাবি ততটা চিন্তা করে না। অতিরিক্ত চিন্তা ভাবনা আমাদের মন দ্বারা তৈরি একটি গোলকধাঁধা, যেখানে আমরা নিজেরাই আটকা পড়ে যাই এবং তারপর বেরিয়ে আসার পথ খুঁজতে থাকি। কিন্তু সুখবর হলো, এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসা সম্ভব যদি আমরা আমাদের চিন্তা ভাবনা চিনতে, নিয়ন্ত্রণ করতে এবং পরিচালনা করতে শিখি। তাহলে অতিরিক্ত চিন্তা ভাবনা কাটিয়ে ওঠা সম্ভব। এখনই সময় এমন একটি সমাধানের দিকে এগিয়ে যাওয়ার, এমন একটি পথের দিকে যেখানে আমাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণে থাকে, মন শান্ত থাকে এবং জীবন তার গতি ফিরে পায়। আচার্য চাণক্য সর্বদা তার শিষ্যদের শেখাতেন যে মন চঞ্চল এবং অস্থির। তিনি বলতেন যে মানুষের মন যদি কেউ নিজের চিন্তাভাবনাকে একদিকে কেন্দ্রীভূত করতে শেখে, তাহলে সে যা কিছু চায় তা অর্জন করতে পারে। এখানে চাণক্যের অর্থ ছিল, অনুশীলনের মাধ্যমে আমরা ক্রমাগত ধ্যান এবং আত্মদর্শনের মাধ্যমে আমাদের চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারি। এখন প্রশ্ন ওঠে, অনুশীলনের অর্থ কী এবং আমাদের এটি কিভাবে অনুশীলন করা উচিত? প্রথমত, এটি বোঝা গুরুত্বপূর্ণ যে অতিরিক্ত চিন্তাভাবনা তখন ঘটে যখন আমরা বর্তমানের দৃষ্টি হারিয়ে ফেলি। আমরা হয় বর্তমানের কাজটি ভুলে যাই এবং অতীতের ভুলগুলিতে ডুবে যাই, অথবা ভবিষ্যতের চিন্তায় ডুবে যাই। চাণক্যের নীতিগুলি শেখায় যে বর্তমানে থাকাই সবচেয়ে বড় শক্তি। আমরা যখনই অতীত সম্পর্কে চিন্তা করি, তখন মন স্বয়ংক্রিয়ভাবে নিজেকে প্রশ্ন করে, আমি যদি এটি করতাম তবে কি হতো, কি সঠিক বা ভুল হতো। মনে রাখবেন, অতীত পরিবর্তন করা আমাদের ক্ষমতার মধ্যে নেই, তবে এটি থেকে আমরা যে শিক্ষা এবং শিক্ষা গ্রহণ করি তা পরিবর্তন করার ক্ষমতা আমাদের আছে। অতীত কেবল শেখার জন্য,
দোষ খুঁজে বের করা বা অনুশোচনা করা আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। চাণক্য সর্বদা তার শিষ্যদের উদাহরণ দিয়ে শিখিয়েছিলেন যে আমাদের অতীত থেকে মুক্ত থাকতে হবে। তিনি বললেন, যা করা হয়েছে তা হয়ে গেছে, এর মূল্য বুঝুন। আপনি যা শিখেছেন তা আপনার জীবনে প্রয়োগ করুন। এমনকি ক্ষতি থেকেও শিখুন এবং এগিয়ে যান। এটি মনকে স্থিতিশীল এবং শক্তিশালী করে তোলে। তাই পরের বার যখন অতীত আপনার মনে আসবে, তখন কেবল ভাবুন, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, এখন আমি এটি থেকে কি শিখতে পারি। এই সহজ চিন্তাভাবনাটি আপনার জীবনে বাস্তবায়ন করে আপনি অতীতের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করবেন এবং এটি আপনার চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ অর্জন এবং ধীরে ধীরে অতিরিক্ত চিন্তাভাবনার অভ্যাস হ্রাস করার প্রথম পদক্ষেপ। প্রথম পদক্ষেপ হলো স্বীকার করা যে আপনি অতিরিক্ত চিন্তা করছেন। প্রতিটি পরিবর্তন গ্রহণযোগ্যতা দিয়ে শুরু হয়। যতক্ষণ না একজন ব্যক্তি স্বীকার করেন যে তাদের মধ্যে একটি সমস্যা আছে, ততক্ষণ তারা এটি কাটিয়ে ওঠার চেষ্টাও করে না। অতিরিক্ত চিন্তাভাবনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যতক্ষণ না আপনি সৎভাবে নিজেকে বলেন, হ্যাঁ, আমি অতিরিক্ত চিন্তা করি, কোনো কৌশল বা পরামর্শ আপনার জন্য কাজ করবে না, কারণ সমস্যাটি স্বীকার করাই প্রথম সমাধান। আমাদের বেশিরভাগই আমাদের চিন্তাভাবনাকে অতিরিক্ত চিন্তাভাবনা হিসেবে স্বীকৃতি দেয় না। আমরা মনে করি আমরা কেবল সতর্ক থাকছি, কেবল দায়িত্বশীল হচ্ছি, অথবা প্রতিটি পরিস্থিতিকে আরও ভালোভাবে বুঝতে চাইছি। কিন্তু বাস্তবিকতা হলো, অতিরিক্ত বিশ্লেষণ আমাদের এগিয়ে নিয়ে যায় না, বরং থামিয়ে দেয়। আমরা প্রতিটি পরিস্থিতির কারণ, প্রতিটি পরিস্থিতির ফলাফল এবং প্রতিটি ব্যক্তির আচরণের অর্থ খুঁজে বের করার চেষ্টায় ব্যস্ত থাকি। ফলস্বরূপ আমাদের মন ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সমাধান কোথাও দেখা যায় না। তাই প্রথমে সত্যে মুখোমুখি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি অতিরিক্ত চিন্তা করি? আমার চিন্তাভাবনা কি আমাকে অভিভূত করে? প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে কি আমি 10 বার চিন্তা করে নিজেকে বিভ্রান্ত করি? যদি এই প্রশ্নগুলির উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি অতিরিক্ত চিন্তাভাবনার দিকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে। আনশুলও তাই করেছিল। যতক্ষণ সে নিজেকে একজন চিন্তাবিদ বলে মনে করত, ততক্ষণ তাতে কিছু আসে যায় না। কিন্তু যেদিন সে সত্যটি গ্রহণ করেছিল, হ্যাঁ, আমি অতিরিক্ত চিন্তা করি, তখনই সে রূপান্তরিত হতে শুরু করে। কারণ গ্রহণ করার অর্থ হলো নিজের মনের আয়নায় নিজেকে স্পষ্টভাবে দেখা, এবং যখন একজন ব্যক্তি নিজেকে চিনতে পারে, তখন সে পরিবর্তনের শক্তি অর্জন করে। গ্রহণ দুর্বলতা নয়, এটি সাহসের লক্ষণ, কারণ কেবল শক্তিশালীরাই সত্যের মুখোমুখি হয়। অতিরিক্ত চিন্তাভাবনার দিকে যাত্রা এখান থেকেই শুরু হয়, তোমার চিন্তাভাবনার বোঝা চিনে পড়ার মাধ্যমে। যখন তুমি স্বীকার করবে যে তোমার চিন্তাভাবনা কখনো কখনো তোমার ক্ষতি করছে, তখনই তুমি সেগুলো নিয়ন্ত্রণের দিকে পদক্ষেপ নিতে পারবে। হ্যাঁ, এখান থেকেই তোমার স্বাধীনতা শুরু হয়, এতক্ষণ যে মানসিক বিভ্রান্তি তোমাকে আটকে রেখেছে তা থেকে। দ্বিতীয় ধাপ, চিন্তাভাবনা এবং সমাধানের মধ্যে পার্থক্য বুঝো। বন্ধুরা, চিন্তাভাবনা খারাপ জিনিস নয়। আসলে চিন্তাভাবনাই মানুষকে পশুদের থেকে আলাদা করে। চিন্তা করার ক্ষমতা আমাদের সিদ্ধান্ত নিতে, ভবিষ্যতের পরিকল্পনা করতে এবং আমাদের জীবনকে আরও ভালো দিক নির্দেশনা দিতে সাহায্য করে। হ্যাঁ, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন চিন্তাভাবনার সমাধানের পরিবর্তে সমস্যার অংশ হয়ে ওঠে। অর্থাৎ যখন আমরা এতক্ষণ ধরে কোনো কিছু নিয়ে চিন্তা করি যে এর থেকে কিছুই বের হয় না, তখন তা চিন্তা করা হয় না, এটি অতিরিক্ত চিন্তা করা। চিন্তাভাবনা এবং অতিরিক্ত চিন্তাভাবনার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যখন আপনার চিন্তাভাবনা কোনো সিদ্ধান্তে বা সমাধানে পৌঁছায়, তখন তা চিন্তাভাবনা। কিন্তু যখন একই চিন্তা বারবার একই জায়গায় আটকে থাকার রেকর্ডের মতো ফিরে আসে এবং আপনাকে কোনো পদক্ষেপ নিতে না দেয়,
তখন তা অতিরিক্ত চিন্তাভাবনায় পরিণত হয়। সক্রিয় চিন্তাভাবনা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, অন্যদিকে অতিরিক্ত চিন্তাভাবনা আপনাকে এক জায়গায় আটকে রাখে। কল্পনা করুন আপনি একটি ভুল করেছেন এবং এখন আপনি ভাবছেন যে পরের বার কিভাবে এটি আরও ভালোভাবে করা যায়। এটি গঠনমূলক চিন্তাভাবনা, অর্থাৎ সমাধান ভিত্তিক চিন্তাভাবনা। কিন্তু যদি আপনি বারবার একই ভুল সম্পর্কে ভাবতে থাকেন, আমি যদি এটা না করতাম লোকেরা কি ভাবত, এখন সবকিছু শেষ হয়ে গেছে, এটা ধ্বংসাত্মক চিন্তাভাবনা, অর্থাৎ অতিরিক্ত চিন্তাভাবনা। পার্থক্য হলো একটা চিন্তা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আর অন্যটা আপনাকে পিছনে টেনে নিয়ে যায়। অতিরিক্ত চিন্তাভাবনার সবচেয়ে বড় প্রতারণা হলো এটি আপনাকে উৎপাদনশীল হওয়ার মায়া দেয়। আপনি মনে করেন আপনি একটি সমস্যা নিয়ে কাজ করছেন, কিন্তু বাস্তবে আপনি কেবল একই জিনিস বারবার আপনার মনে পুনরাবৃত্তি করছেন। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তবুও কিছুই বেরোয় না। অতএব নিজেকে সোজা কিছু বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কি ভাবছি, নাকি আমি কেবল চিন্তায় আটকে আছি? মনে রাখবেন, চিন্তাভাবনা কেবল ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ না এটি আপনাকে একটি নির্দিষ্ট দিকে নিয়ে যায়। যে মুহূর্তে চিন্তাভাবনা একই চক্রে ঘুরতে শুরু করে, বুঝতে হবে এটি আর বিশ্লেষণ নয়, বরং পক্ষাঘাত। মানসিক পক্ষাঘাত হলো যেখানে চিন্তাভাবনা শরীর নয় থেমে যায় এবং সেখান থেকে একজন ব্যক্তি ধীরে ধীরে উদ্বিগ্নতা, ভয় এবং নিরাপত্তাহীনতার জালে আটকা পড়তে শুরু করে। তাই পরের বার যখন আপনার মন চিন্তার ঘূর্ণিতে পরিণত হয়, তখন নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন, আমি কি এই চিন্তাভাবনার সাথে কিছু সমাধান খুঁজে পাচ্ছি, নাকি আমি নিজেকে একই জিনিসের মধ্যে আটকে রাখছি? যদি উত্তরটি সমাধান না হয়, তাহলে সেই চিন্তাভাবনা থেকে এক ধাপ পিছিয়ে আসার সময় এসেছে। প্রকৃত জ্ঞান সবকিছু অতিরিক্ত চিন্তা করার মধ্যে নিহিত নয়, বরং সঠিক সময় সঠিক জিনিস সম্পর্কে চিন্তা করার মধ্যে নিহিত। এটি এমন একটি বোধগম্যতা যা অতিরিক্ত চিন্তাভাবনার শৃঙ্খল ভেঙে আমাদের একটি ভারসাম্যপূর্ণ, শান্ত এবং স্পষ্ট জীবনের দিকে নিয়ে যায়। তৃতীয় ধাপ হলো বর্তমান, যা জীবনের আসল মন্ত্র। অতিরিক্ত চিন্তাভাবনার সবচেয়ে বড় কারণ হলো মানুষ কখনো কখনো অতীতে দাস করে এবং কখনো কখনো ভবিষ্যতের জন্য চিন্তিত হয়। আমরা কল্পনায় ডুবে থাকি। আমরা হয় অতীতের জিনিস নিয়ে চিন্তা করি, আমি যদি এটা না বলতাম, আমি যদি ওই ভুল না করতাম, অথবা আমরা এমন ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি যা এখনো আসেনি। আমি যদি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে বিচার করে। কিন্তু সত্য হলো জীবন অতীতেও থাকে না, ভবিষ্যতেও থাকে না, জীবন কেবল এই মুহূর্তেই থাকে। যতক্ষণ না আমরা বর্তমানে বাঁচতে শিখি, ততক্ষণ আমাদের মন কখনো শান্তিতে থাকতে পারে না। একবার একজন সাধু নদীর তীরে ধ্যানে বসেছিলেন। একজন লোক তার কাছে এসে বললেন, গুরুজি, আমার মন খুব অস্থির, আমি সবসময় ভাবি, দিনে আমার শান্তি নেই, রাতে ঘুমও নেই। সাধু হেসে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে কি এক গ্লাস জল আছে? লোকটি উত্তর দিল, হ্যাঁ আছে। সাধু বললেন, একটু নাড়ুন। লোকটি গ্লাসটি তুলে জোরে জোরে নাড়লেন। সাধু জিজ্ঞাসা করলেন, দেখুন এখন জল কেমন দেখাচ্ছে? লোকটি দেখল যে জল ঘোলা হয়ে গেছে, তাতে কিছুই দেখা যাচ্ছে না। সাধু বললেন, এখন এটা নামিয়ে রাখুন এবং কিছুক্ষণ পর আবার পরীক্ষা করো। কিছুক্ষণ পর যখন লোকটি আবার গ্লাসের দিকে তাকালো, তখন জল স্ফটিকের মতো স্বচ্ছ। ঋষি হেসে বললেন, এটা তোমার মন, তুমি যত বেশি এটাকে নাড়াবে, চিন্তা করবে এবং চিন্তা করবে, তত বেশি অশান্তি তৈরি করবে। কিন্তু যত তাড়াতাড়ি তুমি এটাকে বিশ্রাম দেবে, স্বচ্ছতা এবং শান্তি ফিরে আসবে। আচার্য চাণক্যও একই কথা বলেছিলেন, যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার শত্রুদেরও জয় করতে পারে না। চাণক্য বিশ্বাস করতেন, মানুষের সবচেয়ে বড় যুদ্ধ তার চিন্তাভাবনার মধ্যেই লড়াই করা হয়। যদি কেউ বর্তমানের উপর তার মনকে কেন্দ্রীভূত করতে শেখে, তাহলে সে যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে। তিনি বলতেন, অতীতকে নিয়ে চিন্তা করে লাভ কি? যা ঘটেছে তা মেনে নাও, যা ঘটবে তার জন্য প্রস্তুত হও এবং বর্তমানে পূর্ণভাবে বেঁচে থাকো। আমরা যখন বর্তমানে বাঁচতে শিখি, তখন আমাদের মন শান্ত হয়ে যায়, আমাদের চিন্তাভাবনা স্পষ্ট হয়ে ওঠে এবং অতিরিক্ত চিন্তাভাবনা অদৃশ্য হতে শুরু করে। পরের বার যখন আপনার মন অতীতের কোনো ভুল বা ভবিষ্যতের ভয়ে জড়িয়ে পড়ে, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এখন এই মুহূর্তে আছি? অথবা আমি কি এমন একটি মুহূর্তে আটকে আছি যা হয় চলে গেছে অথবা এখনও আসেনি? মনে রাখবেন, আপনি যত বেশি বর্তমানের মধ্যে থাকবেন, তত কম অতিরিক্ত চিন্তা করবেন। এটি চাণক্য নীতির সারমর্ম। আপনার মনকে জয় করুন এবং সমগ্র পৃথিবী আপনার। চতুর্থ ধাপ, আমরা কৃতজ্ঞ হতে ভুলে গেছি।
আমরা প্রায়শই আমাদের জীবনের সবচেয়ে সহজ এবং অপরিহার্য জিনিসগুলির জন্য কৃতজ্ঞ হতে ভুলে যাই। আচার্য চাণক্য সর্বদা তার শিষ্যদের শিখিয়েছেন যে কৃতজ্ঞতার মধ্যে প্রকৃত শক্তি এবং ভারসাম্য নিহিত। আমাদের সূর্যের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, যা আমাদের প্রতিদিন আলো এবং জীবন দেয়। সেই একই আলো আমাদের পথ দেখায় এবং সক্রিয় থাকার শক্তি দেয়। একইভাবে আমাদের বাতাস এবং অক্সিজেনের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, যা আমাদের শ্বাস নিতে দেয়। চাণক্য বিশ্বাস করতেন যে যখন একজন ব্যক্তি তার চাহিদা এবং তার যা আছে তার জন্য কৃতজ্ঞ হয়, যখন এটি ঘটে তখন মানুষের মন শান্ত এবং সংযত থাকে। অতএব একটি সহজ উপায় হলো একটি গভীর শ্বাস নেওয়া এবং নিজেকে বলা, আমার যা আছে তাই আমার জন্য যথেষ্ট। আমি আমার কাজে মনোনিবেশ করতে পারি এবং আমার যা আছে তা আমার জন্য যথেষ্ট। যখন আপনি আপনার জীবনে এই মানসিকতা গ্রহণ করবেন, তখন অতীত এবং ভবিষ্যতের সমস্ত উদ্বেগ এবং ব্যস্ততা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। এটি চাণক্যের শিক্ষা। বর্তমানে বেঁচে থাকুন এবং আপনার যা আছে তা সর্বাধিক ব্যবহার করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত চিন্তাভাবনার হ্রাস করে এবং আপনার মন পরিষ্কার এবং শান্ত থাকে। চাণক্য সর্বদা বলতেন যে কোনো সমস্যা নিয়ে চিন্তা করা সময় এবং শক্তির অপচয়। তিনি শিখিয়েছিলেন যে প্রতিটি সমস্যার সর্বদা কোথাও না কোথাও সমাধান থাকে, আমাদের কেবল এটি খুঁজে বের করতে হবে। উদাহরণস্বরূপ, ধরুন আপনার বোন কাজ থেকে দেরিতে বাড়ি ফিরছেন এবং আপনি উদ্বিগ্ন হতে শুরু করেন। চাণক্যের মতে আপনার কাছে দুটি বিকল্প আছে, হয় বসে চিন্তা করুন অথবা পদক্ষেপ নিন। আপনি অফিসে ফোন করতে পারেন, কারোর সাথে কথা বলতে পারেন অথবা সাহায্য চাইতে পারেন। কেবল সমস্যা নিয়ে চিন্তা করলে সমাধান হয় না, কিন্তু সমাধান নিয়ে চিন্তা করা মনকে সক্রিয় করে এবং উদ্বেগ কমায়। এর অর্থ হলো আপনার কাছে সর্বদা দুটি বিকল্প আছে, হয় সমস্যাটি নিয়ে ভাবুন অথবা সমাধান। যদি আপনাকে ভাবতেই হয়, তাহলে সঠিক চিন্তাভাবনা অবলম্বন করুন। শুধুমাত্র সমস্যার উপর মনোযোগ কেন্দ্রীভূত করলে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন, এটা জটিল হয়ে যায়। কিন্তু সমাধানের উপর মনোযোগ দিয়ে তুমি তোমার চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারো এবং অতিরিক্ত চিন্তাভাবনা থেকে মুক্ত হতে পারো। চাণক্যের নীতির এটাই আসল মনে। তোমার চিন্তাভাবনাকে সঠিক দিকে পরিচালিত করো এবং জীবনে শান্তি এবং শক্তি অনুভব করো। পঞ্চম ধাপ, নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করো। চাণক্য সব সময় তার শিষ্যদের শিখিয়েছেন যে একজন মানুষের সবচেয়ে বড় যুদ্ধ তার নিজের চিন্তাভাবনার সাথে। আমাদের চিন্তাভাবনা হয় আমাদের এগিয়ে নিয়ে যায়, নয়তো পিছনে টেনে নিয়ে যায়। তাই তিনি এই পদ্ধতিটি পরামর্শ দিয়েছিলেন। যখনই কোনো চিন্তা বারবার তোমার মনে আসে, তখন তা থামানোর পরিবর্তে নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করো। নিজেকে জিজ্ঞাসা করো, এই চিন্তাভাবনা কি আমার জন্য কার্যকর? এটা কি আমার জন্য কোনো সমাধান বয়ে আনছে? আমি কি এখনই এটা ছেড়ে দিতে পারি? এটা খুবই সহজ কিন্তু শক্তিশালী কৌশল। প্রায়শই আমরা ভাবনা না করেই বারবার একটা চিন্তা মাথায় ঘুরপাক খায়, যার ফলে অতিরিক্ত চিন্তাভাবনা শুরু হয়। চাণক্য বলেছিলেন যে মানুষের ওপর তখনই নিয়ন্ত্রণ সম্ভব যখন কেউ তার চিন্তাভাবনা পরীক্ষা করে সঠিক দিকে পরিচালিত করে। উদাহরণস্বরূপ, ধরুন কোনো শিক্ষার্থী বারবার ভাবছে যে সে যদি ব্যর্থ হয় তাহলে কি হবে। তাহলে সে নিজেকে জিজ্ঞাসা করতে পারে, এই চিন্তাভাবনা কি আমাকে সাহায্য করছে? আমি কি এখনই পড়াশোনা করতে পারি এবং আমার ফলাফল উন্নত করতে পারি? যখনই প্রশ্নটি মনে আসে, তখন সক্রিয় হতে অভ্যস্ত হওয়া উচিত। যখন কোনো চিন্তা আসে, তখন মন তৎক্ষণাৎ বর্তমানের দিকে ফিরে যায় এবং অপ্রয়োজনীয় উদ্বেগ কমে যায়। এর অর্থ হল, প্রতিবার যখনই কোনো চিন্তা পুনরাবৃত্তি হয়, তখন তাকে চ্যালেঞ্জ করুন। ভাবুন, এটা কি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি শুধু সময় এবং শক্তি নষ্ট করছে? এটাই চাণক্যের নীতি। আপনার মনকে নিয়ন্ত্রণ করুন, আপনার চিন্তা ভাবনাগুলি চিহ্নিত করুন এবং সেগুলিকে এমন একটি দিকে পরিচালিত করুন যা আপনার জন্য ফলপ্রসূ। যখন আপনি আপনার দৈনন্দিন জীবনে এটি অনুশীলন করবেন, তখন ধীরে ধীরে আপনার মন অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে যাবে এবং আপনি আপনার জীবনে শান্তি এবং স্পষ্টতা অনুভব করবেন। ধাপ ষষ্ঠ, পরিপূর্ণতার দিকে নয়, কর্মের দিকে মনোনিবেশ করুন। অনেকেই অতিরিক্ত চিন্তাভাবনায় আটকে যান কারণ তারা প্রতিটি কাজে নিখুঁত ফলাফল চান। তারা ভাবেন, যদি এটি ঠিকঠাক না হয়। কিন্তু চাণক্য সব সময় বলতেন যে পরিপূর্ণতা কেবল একটি ভ্রম। প্রকৃত সাফল্য আসে অবিরাম প্রচেষ্টা এবং কর্মের মাধ্যমে। তিনি তার শিষ্যদের শিখিয়েছিলেন যে ধারণা এবং পরিকল্পনা গুরুত্বপূর্ণ, কিন্তু কর্ম ছাড়া সেগুলি অকেজো।
কল্পনা করুন একজন শিল্পী যিনি প্রতিদিন একটি নিখুঁত ছবি আঁকতে চেয়েছিলেন, কিন্তু প্রতিদিন কিছু না কিছু ভুল হতো। রং ভুল হতো, আকৃতি বিকৃত হতো, অথবা ধারণাটি বাস্তবে রূপ পেত না। তিনি নিরুৎসাহিত হয়ে ভাবতেন, হয়তো আমি কখনো এতে ভালো হতে পারবো না। তারপর চাণক্যের মতো তিনিও একটি নতুন পদ্ধতি গ্রহণ করেন। তিনি প্রতিদিন মাত্র একটি ছবি আঁকার সংকল্প করেন, ভালো হোক বা না হোক। 6 মাস পর যখন তিনি পিছনে ফিরে তাকান, তখন তিনি 100টি ছবি আঁকেন, যার মধ্যে অনেকগুলি অসাধারণ এবং অনুপ্রেরণামূলক ছিল। তিনি বুঝতে পারেন যে পরিপূর্ণতা তাকে মহান করে তোলেনি, বরং অবিরাম প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের অভ্যাস। 7ম ধাপ, ব্যস্ত থাকুন কিন্তু উদ্দেশ্যমূলকভাবে। চাণক্য বলতেন যে অলস মন হলো শয়তানের কারখানা। যখন আমাদের মন অলস থাকে, তখন এটি অপ্রয়োজনীয় উদ্বেগ এবং অতিরিক্ত চিন্তাভাবনার জন্য জায়গা তৈরি করে। এই কারণেই অনেকেই দিনরাত তাদের চিন্তাভাবনায় মগ্ন থাকেন। কিন্তু কেবল ব্যস্ত থাকা যথেষ্ট নয়। ব্যস্ততা উদ্দেশ্যহীন হলেও এটি কেবল ক্লান্তি, চাপ এবং অসন্তুষ্টি নিয়ে আসে। এই কারণেই চাণক্য সর্বদা বলতেন যে কোনো কাজে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করুন, তবে একটি স্পষ্ট উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে। কল্পনা করুন যদি কোনো ব্যক্তি কেবল অকেজো জিনিসগুলিতে, সোশ্যাল মিডিয়া চেক করা, অপ্রয়োজনীয় কাজ করা বা কেবল গৃহস্থলীর কাজ করায় তার সময় ব্যয় করে, তবে সে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু সন্তুষ্ট হয় না। তবে যদি একই ব্যক্তি তাদের আগ্রহ এবং লক্ষ্য অনুসারে কাজ করে, যেমন একটি বই অধ্যয়ন করা, একটি নতুন শিক্ষা শেখা অথবা একটি প্রকল্পে কঠোর পরিশ্রম করা, তবে ব্যস্ত থাকা সত্ত্বেও তাদের মন শান্ত এবং সন্তুষ্ট থাকে। চাণক্য তার শিষ্যদেরও শিখিয়েছিলেন যে জীবনে আবেগ এবং উদ্দেশ্য অপরিহার্য। যখন আমরা একটি লক্ষ্যের দিকে অধ্যবসায়ের সাথে কাজ করি, তখন অতিরিক্ত চিন্তাভাবনা আপনা আপনিই হ্রাস পায়। অপ্রয়োজনীয় উদ্বেগ এবং অতিরিক্ত চিন্তাভাবনা মনের মধ্যে কোনো স্থান রাখে না। উদাহরণস্বরূপ, যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নেওয়া বা কোনো শিক্ষা অর্জনের মতো লক্ষ্য অর্জনের জন্য নিরলসভাবে কাজ করে, তবে তার মন ক্রমাগত উদ্বেগে জর্জরিত থাকে না, বরং সম্পূর্ণরূপে সক্রিয় এবং ফলাফল কেন্দ্রিক থাকে। তাই বন্ধুরা, মনে রাখবেন যে অতিরিক্ত চিন্তাভাবনা কোনো রোগ নয়, এটি একটি অভ্যাস এবং প্রতিটি অভ্যাস পরিবর্তন করা যেতে পারে। আপনি যদি চান, চাণক্যের নীতি ছিল যে তার মনকে জয় করে সে বিশ্বকে জয় করে। যদি আপনি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরের বার যখন আমরা একই রকম জীবন পরিবর্তনকারী বিষয়গুলি শেয়ার করি, তখন আপনি আমাদের কাছে প্রথম পৌঁছাতে পারেন। চিন্তা করা গুরুত্বপূর্ণ, কিন্তু অতিরিক্ত নয়। চিন্তা করুন, বুঝুন এবং এগিয়ে যান। হ্যাপিনেস উইথ অভিজিৎকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। ধন্যবাদ।